ওনারা শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য ওনারা মুখ্য ভূমিকা পালন করেছেন। সাধারণ মানুষ ছাত্রদেরকে ক্ষমতায় বসানোর জন্য রাস্তায় নেমেছে, হাসিনাকে তাড়িয়েছে, বিষয়টা সেরকম না রে ভাই। কারণ তাদেরকে যে বসাবে তারা তো পরীক্ষিত না। বলবেন যে আমরা হাসিনাকে নামানোর ক্ষেত্রে জীবনের ভয় করিনি, সত্য কথা, তারা জীবনের ভয় করেনি, আমি এটা স্বীকার করি। কিন্তু যে জীবনের ভয় না করে এখানে চলে আসবে আর একটা সরকারকে নামাবে, তারা যে দেশ চালানোর জন্য উপযুক্ত সেটা কিন্তু প্রমাণ হয় না। এটা সবসময় মনে রাখবেন যে যুদ্ধের যারা সৈনিক থাকে আর যারা সেনাপতি থাকে, দুটা কিন্তু দুই জিনিস, এটা বুঝতে হবে। ঘর যারা ভাঙে, ভবন যারা ভাঙে আর ভবন যারা গড়ে, তারা কিন্তু এক জিনিসটা, একটা বড় ভবন ভাঙার জন্য কিছু লোককে আপনি নিয়োগ করতে পারেন, ভবন ভাঙো, সেখানে যদি আপনি নতুন একটা ভবন তৈরি করতে যান, তখন যারা ভেঙেছে তারা যদি বলে ভাই আমি ভেঙেছি অথবা আমাকে ভবনটা বানাতে দেন, তাহলে কিন্তু ওই ভবনের জীবনে হবে না। এটা মাথায় রাখতে হবে ভাই। দুটো দুই জিনিস। স্টুডেন্টরা যা পারে তারা করেছে। এখন স্টুডেন্টরা যদি মনে করে যে ওই সময় সবাই আমাদের জন্য, আমাদেরকে ক্ষমতায় বসানোর জন্য, আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার জন্য আসছে, বিষয়টা সেরকম না। এটা বুঝতে হবে এবং এটা বোঝার জন্য ওই সময় তারা বোঝে না, ওটা তারা এখন ক্যাশ করার চেষ্টা করছে। আর একটা কথা আমি বলি, শুনেন, এই আন্দোলনটা কিন্তু 36 দিনের আন্দোলন না রে ভাই, এটা আপনাকে বুঝতে হবে। ওনারা মন খারাপ করতে পারেন, বাট রিয়েলিটিটা বুঝতে হবে। আপনি ভাত রান্না করা দেখছেন? ভাত রান্না করা, আমি বললাম আমি ভাত রান্না করে দিচ্ছি, চাউল পানিতে ধুয়ে আমি চুলায় বসাই দিলাম। আপনি যে সঙ্গে সঙ্গে বলেন তোমার ভাত তো হয় না, ভাত হচ্ছে না কেন? সঙ্গে সঙ্গে ভাত হবে না। এই ভাত হইতে মিনিট 15 সময় লাগবে ভাই। যখন ভাতটা ফুটে আসবে তখন আপনাকে আমি বললাম ভাই তুমি একটু মারটা গালো, আমি একটু আসতেছি। আপনি মার গেলে যদি বলে যে ভাতটা আমি বানাইছি, আমি রান্না করছি, তাও কিন্তু হবে না। এই চাল ধোয়া থেকে শুরু করে মার গালানো পর্যন্ত এই পুরো সময়টা মিলেই কিন্তু ভাত রান্না হয়েছে। প্রত্যেকটা মুহূর্তের আলাদা আলাদা মূল্য আছে। মাঝখানে একটা জিনিস আপনি বাদ দেন, ভাত খাওয়া যাবে না। আপনি তো বলেন চাল ধোয়া দরকার নাই, ময়লা চাল দিব, ওটা ভাত খাওয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে। এখন ওনারা মার গেলেছেন, কোনো সন্দেহ নাই, শেষ মুহূর্তে ওনারা ছিলেন, ওনারা নেতৃত্বে ওই সময়টা ছিলেন। এই ওনাদের এইটাকে মানুষ আসতো না। মানুষ দীর্ঘদিনের বঞ্চনার কারণে আসছে, নিজের অন্তর্গত ক্ষোভের কারণে আসছে। সেই সময় ক্ষোভের কারণে এসে দেখেছে যে ওনারা সামনে আছেন, ওনাদের নেতৃত্বে আন্দোলন করেছে, কোনো সমস্যা নাই। ওনাদের মূল নেতা কে ছিল বলেন? মূল নেতা কি নাহিদ ইসলাম ছিল? নো। সমন্বয়ক একজন ছিল? নো। সারা দেশের সমন্বয়ক ছিল। মারা গেছে কি? ঢাকা ইউনিভার্সিটির কয়জন মারা গেছে বলেন আপনি? নেতৃত্ব তো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে নিচ্ছে। আমার কাছে একাধিক প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলছে আমরা কি পেলাম, বলছে কথা, আমরা তো প্রতিফলন দেখছি। ওনাদের রূপায়ণটার সামনে মারামারি হচ্ছে, যারা মারামারি করছে, যারা মারামারি হচ্ছে, যারা আহত হচ্ছে, আহতদের প্রেস ব্রিফিং শুনে দেখেন তারা কি বলে। তারা আন্দোলনে ছিল, তারা বলেছে যাত্রাবাড়িতে আমরা আন্দোলন করেছি, তারা আন্দোলন করে, তারা কি পেল? এই বিষয়গুলো কিন্তু আসে। এখন তো এটা দখল করে নিছে কয়েকজন, তারা এটা করছে। নো, এই সমন্বয় যারা এখন নেতৃত্ব আছে এদের মধ্যে কয়জন আহত হয়েছে? আহত হওয়া কিন্তু কোনো মাপকাঠি না, নিহত হওয়া মাপকাঠি না। আমি কিন্তু এটা বলছি না, এটা অত সরলীকৃত হবে দেখলে হবে না। বাট আমার বক্তব্যটা হলো কি, এটা একটা সামগ্রিক আন্দোলন, একটা সামগ্রিক আন্দোলন। এই আন্দোলনের একক কোনো নেতা ছিলেন না, সারা দেশের মানুষ একসাথে। আজকে আবার ডাকুক হবে না, হবে না কেন জানেন? তখন একটা কমন ভিলেন ছিল, সে কমন ভিলেনটা কি? শেখ হাসিনা। ওই কমন ভিলেনের এখন আপনি খুঁজে বের করতে পারবেন না, যে কোনো এখন হবে না। আমি তো ওনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভাই রাজনৈতিক দল করতেছেন, করেন, ইলেকশন করেন, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করেন, ইলেকশনের রেজাল্ট হাতে পান, আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কোথায় আছেন। বাংলাদেশের নির্বাচনের রাজনীতি দেখতে দেখতে ভাই এত বড় হয়েছে, কাজে আমরা জানি ইলেকশন জিনিসটা কি। আপনি যদি আগেই যে ব্লেম গেম শুরু করে দিয়েছেন, এটা ঠিক না। আপনারা সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন। আমি স্টুডেন্টদেরকে বলছি, আমি আব্দুল রানা মাসুদকে বলছি, ওনার এই বক্তব্য থেকে আমি বলছি, আপনারা সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন। বিএনপি খারাপ, জামাত খারাপ। আজকে দেখলাম মাহফুজ আলম বললো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এই দেশে। তারপরে বললো যারা নাকি বাংলাদেশ পন্থী কেবল তারা এই দেশে থাকতে পারবেন, আর কেউ থাকতে পারবেন না। মাহফুজ আলম বলছে বাংলাদেশ পন্থী কে? কে বাংলাদেশ পন্থী নয় বলেন?
আমি যদি বাংলাদেশ পন্থী শব্দটাকে ধরি, তাহলে বাংলাদেশের জন্মের সময় যে বিরোধিতা করেছে একমাত্র সেই বাংলাদেশ পন্থী না, ছিল জামাত ইসলাম। আর সবাই বাংলাদেশ পন্থী। হঠাৎ করে উনি কোন বাংলাদেশ নিয়ে আসলেন যে বাংলাদেশ পন্থীরা একমাত্র দেশে থাকতে পারবেন? আর কেউ থাকতে পারবে না। বাকিগুলি কি করবেন? বঙ্গোপসাগরে ফেলাই দেবেন? পারবেন ফেলাইতে? ওই জোর আছে আপনার? আপনার সঙ্গে কয়জন আছে ভাই? মানে কারণ এই পোস্টটা যিনি পান, এই মন্ত্রণালয় যিনি পান, তার পক্ষে সারা দেশে দল গড়া, দল গোছানো সহজ হয়। সেই মন্ত্রণালয়টাও কিন্তু এই ছাত্রদের হাতে দেওয়া আছে। আরেকজন উপদেষ্টা যার কোনো মন্ত্রণালয় নাই, মানে সে মানে আপনার পোর্টফোলিও নাই, তার কোনো মন্ত্রণালয় সে পান নাই। কেন পান নাই? আমি তো মনে করি তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য পান নাই, যাতে উনি সব মন্ত্রণালয়ে খবরদারি করতে পারেন। উনি তাই করছেন, আমরা যতটুকু খবর পাই। তাহলে এত পাওয়ারফুল নেতা যে তিনজন আছেন তাদের, তারা অভিযোগ করতেছে বিএনপির ব্যাপারে যে বিএনপি নাকি সরকারের মধ্যে বেশি প্রভাব বিস্তার করতেছে। এখন সরকারও তো একটা লজিক দিয়ে চলে, সরকারকে তাকে জবাবদিহি করতে হয়। জবাবদিহি করতে হয় না? সরকার যে কাজটা করে, দেখেন এই সরকারটা গঠিত হয়েছে কিসের উপর ভিত্তি করে? আপনি যাই বলেন, আপনি ৭২-এর সংবিধান মানেন না, ওটারে দিয়ে ফুটবল খেলবেন না, কি করবেন, যা ইচ্ছা তাই করেন। ওই সংবিধানকে সমুন্নত রাখার শপথ তো আপনি নিয়েছেন। এই সরকারের প্রত্যেকটা উপদেষ্টা শপথ নিয়েছেন যে তারা সংবিধানকে সমুন্নত রাখবেন। নিয়েছেন না? নেওয়ার পরেই এই মানে ছাত্র সংসদ যারা প্রতিনিধি আছে তারা বলতে তারা ৭২ সংবিধান মানে না। তাহলে তাদের শপথের কি মূল্য আছে? তাদের শপথের কোনো মূল্য আছে? মূল্য নেই তো। তো এখন এইরকম মানে ছেলে মানুষই কাজ, এটা তো ডক্টর ইউনূসের পক্ষে করা সম্ভব নাও হতে পারে। ডক্টর ইউনূস হয়তো লজিক্যালি কথা শুনতে চান, বিএনপি যারা আছেন অভিজ্ঞ পলিটিশিয়ান তারা হয়তো লজিক দিয়ে বুঝিয়েছেন এটা করলে কি সমস্যা হবে, কি সমস্যা হবে না। এবং ছাত্ররাও আমার ধারণা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে তাদের আন্দোলন থেমে গেল কেন? তারাও বুঝতে পেরেছেন যে রাষ্ট্রপতি পদত্যাগ চাওয়া ঠিক হবে না, তো তারা আন্দোলন করতো। তারাও বুঝতে পেরেছে যে প্রোক্লেমেশন বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, তারাও তারা আন্দোলন করতো। তারা তো 15 তারিখে দিয়েছিল একটা আলটিমেটাম যে 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন করতে হবে, ঘোষণাপত্র দিতে হবে। সরকার দিয়েছে? দেয়নি তো। তারা প্রথম আলোচনাটাই করেছে 16 তারিখে, মানে 15 তারিখ পার করে দিছে আগে। ওদের আলটিমেটামের ডেটটা পার করে তারপরে যারা বসেছে আলোচনায়, এবং সে আলোচনার ফল কি এখন পর্যন্ত অসডিম্ব, কোনো ফল নাই। কিন্তু তার মানে তাদের পাত্তা দিল না। ছাত্রদের যদি ক্ষমতা থাকতো তাহলে আন্দোলন করতো। আন্দোলন করে নাই কেন? করে নাই এই কারণে তারাও বুঝে গেছে যে এই সরকারের সমর্থন ছাড়া তারা বেশি দূর যেতে পারবে না। এবং সরকার সমর্থন দেন এই জন্য তারা হয়তো গোসা করছেন, হইতে পারে মন খারাপ করছেন, এটাও হতে পারে, আমি অস্বাভাবিক কিছু বলছি না। কিন্তু বাস্তবতা হলো সরকার যেভাবে বুঝে ওনারা সেভাবে বুঝে না। এত বড় একটা সিদ্ধান্ত প্রোক্লেমেশন কার সঙ্গে আলাপ করে নিচ্ছে তারা? নাগরিক কমিটি এবং বৈষম্য ছাত্র আন্দোলন, তারা দুজনে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিছে। এবং সেই সিদ্ধান্তটা যে ভুল ছিল, ব্লান্ডার ছিল, এটা তো প্রমাণিত হয়েছে। অথচ দেখেন আমিও মনে করি, কিন্তু আমিও মনে করি যে একটা ঘোষণাপত্র থাকা দরকার ছিল। এই কারণে ছিল, এটা একটা সেফগার্ড হিসেবে থাকতো। তা না হলে ওরা যা করছে তার তো ভাই পরবর্তী সময় আজকে থেকে 10 বছর 15 বছর পরে একটা সরকার আসবে, একটা নিয়মতান্ত্রিক সরকার আসবে। সেই নিয়মতান্ত্রিক সরকার সমস্ত কর্মকাণ্ডকে কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করবে। তখন এদের এই কর্মকাণ্ডটার সেফগার্ডটা কি? আমি মনে করি ঘোষণাপত্রটা আরো আগেই ডিক্লেয়ার করা উচিত ছিল। আগে হয় নাই, পরে হলেও করা উচিত, আমি পার্সোনালি কিন্তু মনে করি। কিন্তু সেটা সরকার মনে করতেছে না। এখন সরকারকে তারা মনে করতে পারছে না। তাহলে কি আমরা ভাববো যে এদের গুরুত্ব সরকারের কাছে কমে গেছে? কমতে পারে, কমার সম্ভাবনা আছে। কাজে এগুলো একটা দিক। আর মির্জা ফখরুল যে কথাটা বলেছেন, আমি মির্জা ফখরুলের কথার ওনার 2টা বক্তব্য নিয়ে আলোচনা, আমি 2টা বক্তব্য খুব মন দিয়ে পড়েছি এবং এখন আমি আবারও পড়তে পারি। আমি এখানে কোনো ভুল দেখি না। উনি একজন ঝানু রাজনীতিবিদের মতো কথা। উনি কি বলেছেন? যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবে। যদি করে তাহলে থাকবে, না করলে থাকবে না। এতে তো কোনো ঝামেলা নাই তো। আর আরেকটা কথা বলেছে যে তাকে বলা হয়েছে যে আপনার কি ধারণা সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? তখন উনি বলেছেন নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে। উনি কিন্তু বলেন আসতে পারে। কেননা আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরির কথা চিন্তা করছেন।
তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। মানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। একদম সিম্পল কথা। কিন্তু যদি ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করছে, যদি সেখানে মাহফুজ সাহেব, নাহিদ সাহেব, আসিফ সাহেব থাকেন সেই দলে, যদি তারা সেই দলের হয়ে নির্বাচন করেন, তাহলে এই সরকারকে আপনি নিরপেক্ষ বলবেন কেন? বলতে পারবেন না। কিন্তু সেই বিচারে আরেকটা ব্যাপার আছে, এটা আমি পরে বলি, আপনি এই আলোচনাটা শেষ করেছেন পরে আমি এটা এই বিষয়টা একটু আসবোই, যে মানে কবে ছাড়বে বা এই বিষয়টা আবার নাহিদ ইসলামও বলেছেন যে অংশগ্রহণ করতে চাইলে, নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে নির্দিষ্ট সময় আগেই ছেড়ে দেবে। আমি আসি এই প্রসঙ্গে, তবে তার আগে প্রশাসনের বিষয়টা যেটি আসছিল, জনাব মাসুদ কামাল, একটু আপনার কাছ থেকে এটি শুনতে চাই যে এই মুহূর্তে আমাদের সামনে আব্দুল হান্নান মাসুদ তিনিও বলছিলেন, নাহিদ ইসলামও বলেছেন, আসিফ মাহমুদও বলেছেন যে সরকারের উঁচু থেকে নিচু পর্যায়ে, যেটি বললেন ডিসি, এসপি, স্বাস্থ্যের ডিজি পর্যন্ত, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে পুলিশের আইজি, সব নিয়োগেই এবং এমনকি নির্বাচন কমিশনেও বিএনপি প্রভাব বিস্তার করেছে, চাপ প্রয়োগ করেছে, বিএনপির লোকজন ঢুকেছে। পার্সেন্টেজেরও একটা কথা বললেন আব্দুল হান্নান মাসুদ, যে কত পার্সেন্ট লোক বিএনপির। মানে আন্দোলনটা তো দেখেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূলত ছিল সরকারি চাকরিতে কোটা নাকি মেধা, কোনটার প্রাধান্য। এখন কি তদবির নাকি মেধা, এটারও একটা জায়গা, মানে সেই জায়গাটাই যদি থেকে যায়, লাভটা, গুণগত পরিবর্তন কি হলো, তদবির বা চাপ বনাম মেধা? দেখেন, এখানে একটা কথা বলি আপনাকে, এখানে হলো ধান্দা। তদবির, চাপ, মেধা সবগুলি বলেন, আসলে চলছিল ধান্দা। ধান্দাটা কেমন আমি বলি, যেমন আওয়ামী লীগ আমলে আপনি যে কোনো আমলাকে জিজ্ঞাসা করতেন, যে কোনো আমলা 10-এর মধ্যে 10 সবাই আওয়ামী লীগ করে, এবং সবাই বলতো আমি তো করি, আমার দাদা বলতো আওয়ামী লীগ করতো, তার পরদাদা আওয়ামী লীগ করতো, সব আওয়ামী লীগ। এখন কি হয়েছে, এই লোকগুলি ধান্দাবাজ বেসিক্যালি। এটা আমি শুরুতেও বলেছিলাম যে এই সরকার কখনো, মানে একটা বিপ্লবী সরকার কখনো একটা পরাজিত শক্তির আমলাদের দিয়ে চলতে পারে না। এটা আমি একদম শুরু থেকেই বলে গলা ভেঙে ফেলেছি, কিন্তু কোনো কাজ হয় নাই। তো এরা তাই চালানোর চেষ্টা করছে। এখন কি হয়েছে, এই সচিবরা, এই আমলারা সবাই এখন যার মতো করে কম্পিটিশন দিয়া সবাই আওয়ামী লীগ বাদে অন্য কোনো দল হতে যাচ্ছে। এখন এক একজনের এক এক ধান্দা। কেউ মনে করতেছে আমি কোন দিকে যেতে পারি। ধরেন মামার সুমন্দির শালা, সে হয়তো বিএনপি করে, সে ওইটাকে টাইনে নিয়ে আসছে যে আমার অমুক আত্মীয় তো বিএনপি করে, অতএব আমিও বিএনপি করি। আবার সে ওই দিকে বিএনপি পায় না, জামাত পাচ্ছে, জামাত নিয়ে আসছে। আবার অনেকে চিন্তা করছে যে আগামীতে ক্ষমতায় যাবে কি, যদি ক্ষমতায় বিএনপি যায় তাহলে বিএনপি হওয়ার আমার জন্য লাভজনক। সে দ্রুত গতিতে একটা বিএনপি বানাই নিছে। ভাই সবারই আত্মীয় মধ্যে আওয়ামী, আমার আত্মীয় মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3টে আছে। তো আমি তো আমার সুবিধা অনুযায়ী ধরবো, তাই না? দেখেন আপনার বাংলাদেশ ছোট দেশ রে ভাই, সবাই সবার আত্মীয়। আপনি আমাকে আধা ঘন্টার সময় জানেন, প্রমাণ করে দেবেন যে আপনিও আমার আত্মীয় হন, সবাই সবার আত্মীয়। আর আব্দুল হান্নান মাসুদের সঙ্গে আমার নামেরই মিল আছে। আমি বলি আপনার আর যদি কোনো আত্মীয় না পাই, কোনো আমার মিতা বানানো কোনো সমস্যা না রে ভাই, সবাই সবার আত্মীয়। কিন্তু কাজে এখানে কিন্তু একজন বিএনপি খুঁজে বের করা, একজন জামাত খুঁজে বের করা কোনো সমস্যা নাই।